হ্যালো গাইস, আশা করতেছি সকলেই ভালো আছেন। মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা দেখেই বুঝতে পারতেছো কিসের রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। আজকে আমি রান্না করব এঁচোড় বা কাঁঠাল। তো এই জন্য এখানে একটা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটা কাটার আগে অবশ্যই সরষের তেল হাতে মাখিয়ে নিতে হবে। তো আমি হাতে মেখে নিচ্ছি সরষের তেল। আর যে ছুরিটা দিয়ে কাটবো ওই ছুরিটাতেও আমি সরষের তেল মাখিয়ে দিচ্ছি। এতে কিন্তু কাঁঠালের যে আঠাটা আছে ওটা ছুরির গায়েও লাগবে না আর হাতেও লাগবে না। তো এবারে কাঁঠালটাকে কেটে নিব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে। আর আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এতে আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। আর এদিকে আমার বর সাহায্য করছিল কাঁঠালটি কাটার সময়। তো এবারে কেটে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এখানে চাকা চাকা করে কেটে নিয়েছি। এবারে আমি কাঁঠালের যে আঁশটা থাকে ওটা ছাড়িয়ে নিচ্ছি আর মাঝের যে এই অংশটা থাকে এই অংশটাকেও কেটে নিলাম। তো এবারে কাঁঠালটাকে ডুমো ডুমো করে কেটে নিব। আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আপনাদেরকে আমি দেখার সুবিধার্থে আরেকটা কেটে দেখাচ্ছি। বন্ধুরা, এঁচোড়ের এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমরা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারো। আমি কিছু টিপস ও ট্রিক শিখিয়ে দিলাম, এইগুলো ফলো করে রান্না করলে কিন্তু এঁচোড় রান্না খুবই ভালো হয়। তো কাঁঠালটাকে আমার কেটে নেওয়া হয়ে গেল। এর মধ্যে আমি আলু অ্যাড করব, তাই এখানে 3টে আলু আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকেও আমি বড় বড় সাইজের করে দিব যেহেতু বড় আলু ছিল। আর কাঁঠালটাকেও আমি ডুমো ডুমো করে দিয়েছি। অন্যদিকে এঁচোড় বলে আর আমাদের এদিকে কিন্তু কাঁঠালি বলে, এঁচোড়টা কম বলে। আর এদিকে আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল। এখানে আমি 3টে আলু নিয়ে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবারে এগুলোকে ধুয়ে আমি গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিব। তো আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি জল গরম করে দিয়ে দিলাম কাঁঠাল আর আলু। এটাকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। আর এর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কাঁঠালের ভিতর একটা কষ আছে, এই কষটা বেরিয়ে যাবে। আর লবণ। এইদিকে রান্না হতে থাক আর এদিকে আমি কিছু মশলাপাতি বেটে নিই। এখানে আদা রসুনটাকে আমি বেটে নিচ্ছি। প্রথমে আমি রসুনটাকে বেটে নিচ্ছি, পরে আদাটাকেও আমি বেটে নিচ্ছি। আর এই রান্নাটি কিন্তু শিলে বাটা মশলায় করলে কিন্তু খুবই ভালো হয়। তো আদা রসুন বাটা হয়ে গেল। এবারে আমি কিছু গোটা গরম মশলা বেটে নিব। গরম মশলার মধ্যে রয়েছে এখানে লবঙ্গ, সাদা জিরে, এলাচ, গোলমরিচ আর দারুচিনি। এবারে সব উপকরণগুলোকে আমি বেটে নিব। অল্প পরিমাণে জল দিব, এতে কিন্তু আমার বেটে নেওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো মশলাটাও আমার বেটে নেওয়া হয়ে গেল। এবারে আমি কিছু শুকনো লঙ্কা বেটে নিব। শুকনো লঙ্কাটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই নরম হয়েছে, তাই তাড়াতাড়ি বেটে নেওয়া যায়। আপনারা অবশ্যই রান্না করার আগে এই শুকনো লঙ্কাটাকে বেটে রাখবেন। তো এইদিকে এঁচোড়গুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিব। তুলে নিয়ে আমি ঠান্ডা জল দিয়ে ভালো মতো আবারও ধুয়ে নিব, যেন এর ভিতরে কষটা আছে এই কষটা ধুয়ে পরিষ্কার হয়। তো প্রথমে একটা কড়াই বসিয়ে নিব। এখনও কিন্তু রান্নাটা আমি চুলায় বসাইনি। চুলায় বসানোর আগে আমি সব মশলা দিয়ে মেখে নিব। তো এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবারে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। যেহেতু লবণটা আগে দিয়েছি তাই এখন একটু কম দিলাম। এবারে সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর 3টে
গোটা রসুন আর তেজপাতা। এই রান্নায় কিন্তু গোটা রসুনটা খেতেও ভালো লাগে। মাংসে যেমন গোটা রসুনটা খেতে ভালো লাগে, তবে এই রান্নাতেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। যেহেতু নতুন নতুন রসুন খেতে আমার ভালোই লাগছিল। তো তেল দিয়ে আমি মশলাটাকে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে আসলেই আমি এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দিব। এঁচড় অথবা কাঁঠাল যে যেটাই বলেন না কেন, তবে আমাদের এদিকে কাঁঠালই বলে বেশিরভাগই। তো আমার দেওয়া হয়ে গেল, এবারে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর কালার হওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিব শুকনো মরিচ। আর এ রান্নায় কিন্তু তেলটা একটু বেশি লাগে। এবারে আমি গুঁড়ো মরিচ দিলাম যাতে কালারটা আর একটু ভালো আসে। আর এ রান্নায় কিন্তু ঝাল ঝাল করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আমার রান্নাটি। যেহেতু আমি বাটা মরিচও দিয়েছি আবার গুঁড়ো মরিচও দিয়েছি, তাই কিন্তু ঝাল ঝাল হয়েছিল, খুবই খেতে ভালো লাগছিল। তো এবারে মেখে নিচ্ছি। আর এ রান্নায় কিন্তু তেলটা অবশ্যই বেশি দিতে হবে। মাংস রান্নায় আপনারা যেমন তেলটা ব্যবহার করেন, এ রান্নায় তেমন ব্যবহার করতে হবে। এবারে চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করিয়ে নিব। আর চুলা আঁচটা মিডিয়ামে দেওয়া আছে, আমি হাই হিটে দিব না। হাই হিটে দিলে একেবারে কড়াইয়ে লেগে যাচ্ছিল, তাই মিডিয়ামে চুলার আঁচটা রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই রান্নাটা আমি ধিমে আঁচেই করেছি, হাই হিটে করিনি। হাই হিটে তখনই করব যখন এর মধ্যে জল অ্যাড করে দিব। তো বন্ধুরা, নিচে লেগে গেছিলো তাই বারবার আমি নেড়ে দিচ্ছিলাম। এবারে এর মধ্যে আমি যে মশলা বাটার জলটা ছিল এই জলটুকু দিয়ে দিব। দিয়ে এবারে মশলাটাকে আমি কষিয়ে নিব এভাবেই। তো এভাবে এখন আমি রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। আর এঁচড় এভাবে ধাপে ধাপে জল দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি ডাল রান্না করেছিলাম, মাসকলাইয়ের ডাল। ডালটাও হয়ে এসেছে। ডালটাকে ভালো মতো নেড়ে দিচ্ছি। ডালটাও আমার হয়ে এসেছে। ডালটাকে এবারে তুলে নিব। ডাল, এঁচড় এসব তরকারি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আর এদিকে জলটা ফুটিয়ে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি যেন মশলাপাতি ভালো মতো কষানো হয়। প্রায় আবারও আমি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিলাম চুলার আঁচটা মিডিয়ামে রেখে। যেহেতু এখানে বড় কড়াইয়ে রান্না করতেছি, তাই চুলার আঁচটা ঠিক মতো লাগতেছে না। আর বাইরে থেকে প্রচুর বাতাস আসছিল, জানলাটা খোলা ছিল, তাই আঁচটা ধিমে আঁচেই লাগছিল। তো এঁচড়টা আমার সিদ্ধ হয়ে গেছে পুরো। এভাবেই এখন কষিয়ে নিতে হবে বেশ সময় ধরে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এভাবেই কিছুক্ষণ কষাতে থাকবো। তো কষানো হয়ে আসলে আমি এর মধ্যে জল অ্যাড করে দিব। আর অবশ্যই কিন্তু গরম জলটা অ্যাড করতে হবে। গরম জল অ্যাড করলে যে কোনো তরকারি ভালোভাবে সিদ্ধ হয় আর রান্নাটাও অনেক সুন্দর হয়। তো প্রথমে জল দিলাম, জলটা অনেকটাই কম হয়ে গেছে। পরে আমি আবারও জল অ্যাড করে দিব। জল অ্যাড করে দেওয়ার পর এভাবে এখন কিছুক্ষণ রান্না করব। আর এদিকে একটা ফোড়ন দিব। ফোড়নের জন্য প্রথমে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ আর তেজপাতা। তেজপাতা আর শুকনো মরিচটাকে মিনিট খানেকের মতো ভেজে নিব, যেন শুকনো মরিচটা ভাজা হয়ে যায়। আর 1 মিনিট ভাজার পর আমি এর মধ্যে অ্যাড করে দিব পাঁচফোড়ন। অবশ্যই পাঁচফোড়ন দিতে হবে। এই ফোড়নে পাঁচফোড়ন অ্যাড করলে এই তরকারির স্বাদ আরও বেড়ে যায়। তো এবারে ফোড়নটা আমি তরকারির মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর আমি কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করিয়ে নিব, যেন ফোড়নটা তরকারির গায়ে ভালো মতো লেগে যায়। এইভাবে কিছুক্ষণ জাল করে নিব আর নেড়ে চেড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিব, নেড়ে চেড়ে আমি
রান্না করতেছি। তো রান্নাটি শেষের পর্যায়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। তো শেষ পর্যায়ে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা এ পর্যায়ে দিয়ে চুলার আঁচটা আমি অফ করে দিব, সাথে রান্নাটিকেও নেড়ে চেড়ে দিব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমি পরিবেশন করে নেব, আর চুলার আঁচটা বন্ধ করে দিলাম। দেখেই বুঝতে পারতেছো তরকারিটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। কথাটা যেহেতু পরে লাগিয়েছিলাম তাই বলতে পারলাম যে রান্নাটি কেমন হয়েছে। তো এবারে পরিবেশন করে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বোলের মধ্যেও নিতে পারেন। তো রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার পরিবেশন করে নেওয়া হয়েছে, আমি দেখার সৌন্দর্যে কাঁচামরিচগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।